Bismillahir Rahmanir Rahim. Today we will discuss on the topic which are correlation and regression. These two topics are very important in statistics, correlation and regression. So today I will try to explain what is correlation, kinds of correlation, and geometrical interpretation of correlation, or how to calculate the correlation related problems in statistics. এখানে আমি এই শীটের মধ্যে কোরিলেশনের টাইপস অফ কোরিলেশন, মেথডস অফ স্টাডিং কোরিলেশন, কোরিলেশন স্টাডি করতে গিয়ে যেই কয়েকটি মেথড অ্যানালাইসিস করতে হয় সেই মেথডস গুলি আমি একটু আলোচনা করেছি। কোরিলেশনের জন্য একটি মেথড আছে স্ক্যাটার ডায়াগ্রাম। অ্যানাদার ওয়ান ইজ কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কার্ল পিয়ারসনের নাম আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম। এবং স্পেয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, এবং ফাইনালি মেথডস অফ লিস্ট স্কয়ার্স। এই চারটা পদ্ধতি আছে কোরিলেশন ক্যালকুলেট করার জন্য। তো আমরা আসলে এত ডিপলি লেখাপড়া করব না। আমাদের সিলেবাসটা আছে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, কিন্তু কোরিলেশন নিয়ে মাসের পর মাস পড়ালেখা করার সময় আমাদের নাই। আমরা 1-2 লেকচারের মধ্যে কোরিলেশন রিগ্রেশন শেষ করব, যার ফলে আমরা কিন্তু অল্প করে লেখাপড়া করব। সো আসলে হোয়াট ইজ কোরিলেশন? কোরিলেশন বলতে কি বোঝায়? চলো আমরা ডেফিনিশনটা একটু রিসেট করে আসি। A correlation, the degree of the relationship between the variables under consideration is measured through the correlation analysis. তার মানে কি? The degree of the relationship between the variables. এর আগে আমরা মনে করো ফ্রিকোয়েন্সি একটা ভেরিয়েবল বা চলক, আর এক্স ভ্যালু দ্যাট ইজ ক্লাস ইন্টারভ্যাল আরেকটা চলক। একটা চলককে যদি আমরা, একটা ভেরিয়েবলকে যদি আমরা এক্স দ্বারা কনসিডার করি, আরেকটিকে যদি আমরা ওয়াই দ্বারা কনসিডার করি, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, সেই কোরিলেশনটাই মেজার করা হয়, রিলেশনশিপটাই মেজার করা হয় কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে। অন্য ভাষায় যদি আমরা বলি, দ্য মেজার অফ কোরিলেশন কল্ড দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন বলতে বোঝানো হয় এটা হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর দ্বারা ডিনোট করা হয়। এটা আমরা মনে রাখবো যে কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর দ্বারা ডিনোট করা হয়। এবং এই আর এর মান -1 থেকে শুরু করে আপ টু +1 পর্যন্ত বিস্তৃত। এই কোরিলেশনের ভ্যালু -1 থেকে আপ টু +1 পর্যন্ত বিস্তৃত। The direction of change is indicated by a sign. একটা চিহ্ন দ্বারা চেঞ্জ গুলি ডিরেকশনের ইন্ডিকেশন করা হয়। কোরিলেশন অ্যানালাইসিস enable us to have an idea about the degree and direction of the relationship between two variables under study. অর্থাৎ আমরা এই কোরিলেশন দিয়ে কোরিলেশন অ্যানালাইসিস দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দিয়ে দুইটা সেট অফ ভেরিয়েবলস এর মধ্যে কানেক্টিভিটিটা কি পরিমাণ স্ট্রং না উইক, না কোনো রিলেশনশিপ লেস, এই টাইপের একটা হাইপোথিসিস পাবো এবং একটা ফরকাস্ট পাবো। এই ফরকাস্টিং এর মাধ্যমে আমরা মিসিং ডাটা অ্যানালাইসিস করতে পারবো বা আপকামিং ডাটা অ্যানালাইসিস করতে পারবো। এতক্ষণ যে আলোচনাটা করেছি, এটাকে অন্য ভাষায় যদি বলা হয় আমরা এইভাবে বলতে পারি যে কোরিলেশন is a statistical tool that helps to measure and analyze the degree of relationship between two
ভ্যারিয়েবলস। ডিগ্রি অফ রিলেশনশিপ, তাদের মধ্যে যে সম্পর্কের মাত্রা, সেই মাত্রাটা দুইটা ভেরিয়েবল, একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটিকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই দুটি ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্কের মাত্রা নির্ধারণ পদ্ধতি এবং বিশ্লেষণ, সেটা কোরিলেশনের মাধ্যমে বের করা হয়। কোরিলেশন অ্যানালাইসিস ডিলস উইথ দ্য অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। এটা যে শুধু দুইটা ভেরিয়েবলের মধ্যে হবে তা না, দুই বা তার ততোধিক ভেরিয়েবলের মধ্যেও হতে পারে। কাইন্ডস অফ কোরিলেশন, স্পেশালি অনেক প্রকারের কাইন্ডস আছে। টাইপ 1 কাইন্ডস কোরিলেশন, বেসিক্যালি টু কাইন্ডস। One is positive correlation, another one is negative correlation. আমরা পজিটিভ কোরিলেশনটা গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা করি যে পজিটিভ কোরিলেশন বলতে আমরা কি বুঝি। ধরো আমি যে আঁকাআঁকি করি, এগুলি কি দেখা যায়? জি স্যার। ওকে, আমি এখন তোমাদেরকে কোরিলেশন বোঝাতে গিয়ে একটু আঁকাআঁকি করতেছি আমাদের শীটের মধ্যে, যেন তোমাদেরকে সহজে জিনিসটা বুঝাতে পারি। আমি কতগুলি ডাটা সেট কনসিডার করছি, দেখো। আচ্ছা, অনেকগুলা ডাটা সেট নিচ্ছি। এখানে মনে করো এক্স এক্সিস বরাবর যতই বাড়াচ্ছি ডাটা ভ্যালুগুলি পর্যায়ক্রমে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? আর এই রিলেশনশিপটাকে আমি যদি চিন্তা করি যে একটা রেখার মাধ্যমে দেখাবো, তাহলে রেখাটা এরকম হবে না? একটি রেখার মাধ্যমে পুরো রিলেশনটাকে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ ডাটা ভ্যালু ইনক্রিজ করার সাথে সাথে তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি গুলি ইনক্রিজ হচ্ছে। এই যে একটা সম্পর্ক বা রিলেশন, এই রিলেশনটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন। তোমরা কি বুঝতে পেরেছ? একটু যদি আমার সাথে সাউন্ড করো তাহলে জিনিসটা সহজ হয়, মানে বুঝতে পারি যে না। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, একটু সাউন্ড জি করবে স্যার। আর কি। মনে করো এক্স এর মান বাড়ানোর সাথে সাথে ডাটা ভ্যালুগুলি পর্যায়ক্রমে কমে যাচ্ছে, ঠিক আছে? এবং এই ডাটা সেট গুলিকে আমরা দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইনের মাধ্যমে যদি ইন্ডিকেট করি, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, এক্স এর মান কমার সাথে সাথে, এক্স এর মান বাড়ার সাথে সাথে সেটটা কমতেছে। এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। আমরা যদি দুইটার সম্পর্ক অ্যানালাইসিস করি, দেখতে পাবো যে বাম দিকে লেফট হ্যান্ড সাইডের যে রিলেশনশিপটা, সেটা হলো এক্স এর মান, অর্থাৎ ডাটা ইনক্রিজের সাথে সাথে ফ্রিকোয়েন্সি গুলি ইনক্রিজ হচ্ছে। আর দ্বিতীয় গ্রাফে আমরা দেখতে পাচ্ছি, ডান দিকের গ্রাফে ডাটা ইনক্রিজ করার সাথে সাথে আমাদের ফ্রিকোয়েন্সি গুলি ডিক্রিজ হচ্ছে। এই যে ডিক্রিজিং কন্ডিশন, এই যে কোরিলেশন, এই কোরিলেশনটাকে বলা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আর প্রথমটা হলো পজিটিভ কোরিলেশন। সো নেগেটিভ এবং পজিটিভ কোরিলেশন কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো সামনে আরো একবার গ্রাফের মাধ্যমে দেখাবো। এখানে তার থিওরিটিক্যাল কথাটা বলেছি, পড়ে নিবে। আর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে পজিটিভ কোরিলেশনের, যেমন পাবলিক এক্সপিরিয়েন্স এন্ড সেলস, হাইট এন্ড ওয়েট ইত্যাদি ইত্যাদি। নেগেটিভ কোরিলেশন আছে প্রাইস এন্ড কোয়ান্টিটি, ডিমান্ড ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পজিটিভ কোরিলেশনের আমি আমার কাছে যেটা এক্সাম্পলটা খুবই মানে রিজনেবল মনে হয়, সেটা আমি বলতে পারি হাইট এবং ওয়েট কোরিলেশনটা পজিটিভ কোরিলেশন। হাইট বাড়ার সাথে সাথে কি ওয়েট কমে না বাড়ে বলো তো দেখি? মানুষের হাইট বাড়ার সাথে সাথে ওয়েট কি বাড়ে না কমে?
স্যার ওয়েট বাড়ে স্যার ওয়েট বাড়ে স্যার বাড়ে, অর্থাৎ হাইট যত ইনক্রিজ হয় ওয়েট তত ইনক্রিজ হয়। তাহলে এই যে রিলেশনশিপটা, এটা একটি পজিটিভ কোরিলেশনশিপ। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ দুইটা ভেরিয়েবল বা দুইটা প্যারামিটার একটা ইনক্রিজের সাথে সাথে আরেকটা ইনক্রিজ হয়, এই টাইপের প্যারামিটারস গুলিকে বলা হচ্ছে পজিটিভ কোরিলেশন, দুইটা রিলেশনশিপ। আবার নিচে দেখো প্রাইস এন্ড কোয়ান্টিটি অথবা প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। আচ্ছা, যেমন খেয়াল করিও কিছুদিন আগে আমরা জানি যে আমাদের যে অনিয়ন বা পেঁয়াজের দাম খুব বেড়ে গেছে। আমাদের যে পারচেজ কোয়ান্টিটি কে আমরা বাড়িয়ে দিয়েছিলাম না কমিয়েছিলাম? স্যার তখন কমে গেছিল আমাদের কোয়ান্টিটি হ্যাঁ, প্রাইস বাড়ছে তাই আমরা কি ক্রয় করেছি কম। প্রাইস বাড়ার সাথে কোয়ান্টিটি একটা নেগেটিভ রিলেশন থাকে, তাই না? অর্থাৎ কোরিলেশনটা তখন হয় নেগেটিভ। 270 টাকা কেজি ছিল পেঁয়াজের, আর পরবর্তীতে সর্বশেষ আমি আমার মনে হয় 120 টাকা পাল্লা, 24 টাকা, 20 টাকা, 22 টাকা কেজি কিনেছি। এখন আবার একটু দাম হয়েছে। সো একটা জিনিস বাড়ার সাথে সাথে তার দাম বেড়ে গেলে কি হয়? সাপ্লাই এর সাথে আবার দামের সম্পর্ক আছে। সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যায়। ঠিক আছে না? সাপ্লাই এন্ড প্রাইস, এই রিলেশনশিপটা হলো নেগেটিভ কোরিলেশনশিপ। সাপ্লাই বেড়ে গেছে তাই দাম পট করে কমে যাবে। সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যায়। তাই না? বুঝতেছো কথাগুলি? একটার সাথে একটা রিলেশন আছে। সো এই টাইপের এই রিলেশনশিপ গুলিকে বলা হয় নেগেটিভ কোরিলেশন। আবার এখন আমি আবার এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি যে পজিটিভ কোরিলেশনের কি হয়, ইনক্রিজ হলে এক্স, ইনক্রিজ হলে ডিক্রিজ, এগুলো একটু রিডিং করবে। এবং সেকেন্ড কাইন্ড অফ সেকেন্ড টাইপস অফ কোরিলেশন টাইপ 2, সেই কোরিলেশনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটাকে বলা হয় লিনিয়ার কোরিলেশন এবং নন লিনিয়ার কোরিলেশন। আমি এখানেই গ্রাফ দিয়ে তোমাদের লিনিয়ার এবং নন লিনিয়ার কোরিলেশনটা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসো লিনিয়ার কোরিলেশন। আমরা লিনিয়ার কোরিলেশন বোঝানোর জন্য যে কিছুক্ষণ আগে গ্রাফ এঁকেছিলাম, পজিটিভ অথবা নেগেটিভ, এই দুইটা রিলেশনশিপই লিনিয়ার কোরিলেশন। ঠিক আছে, আমরা যখন এরকম এটাকে বলা হচ্ছে পজিটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন ইজ এ ওয়ান কাইন্ড অফ লিনিয়ার কোরিলেশন। ঠিক আছে, আমরা যখন একটা স্ট্রেট লাইন দিয়ে রিলেশনশিপটা জেনারেট করেছি, এটা একটি লিনিয়ার বা সরল রৈখিক কোরিলেশন। আর নন লিনিয়ার কোরিলেশনটা আমরা গ্রাফের মাধ্যমে আঁকার চেষ্টা করি। চলো ডান দিকে আমরা নন লিনিয়ার কোরিলেশনটা আঁকার চেষ্টা করি। নন লিনিয়ার কোরিলেশন হয় এই টাইপের, সাপোজ ডাটাগুলি বাড়তেছে, ফ্রিকোয়েন্সিও বাড়তেছে, এক পর্যায়ে ডাটা যতই বাড়ে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সিগুলি আবার পর্যায়ক্রমে কমতেছে। তার মানে কি হচ্ছে? এই টাইপের। সো আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এক্স এর ডাটা বাড়ানোর সাথে সাথে প্রথমে ফ্রিকোয়েন্সি বাড়তেছিল, এক পর্যায়ে আবার ফ্রিকোয়েন্সি কমতেছিল, তাই না? এরকম বোঝা যাচ্ছে না যে একবার বাড়তেছে একবার কমতেছে? এটা গ্রাফটা সরল রৈখিক গ্রাফ না। আমরা যদি গ্রাফ ড্রয়িং করি, ঠিক আছে, এই এই ডাটাগুলির উপর দিয়ে যদি আমরা গ্রাফ ড্রয়িং করি, আমাদের গ্রাফটা আসবে এই টাইপের বক্ররেখা, তাই না? আমি কি বুঝাতে পারছি? গ্রাফটা কেমন আসবে? গ্রাফ আসবে বক্ররেখা। এই বক্ররৈখিক যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপকে বলা হয় নন লিনিয়ার রিলেশনশিপ, অর্থাৎ সরল রৈখিক নয়। এই রেখাটা হবে বক্ররেখা। তো বক্ররেখার যে রিলেশনশিপ, এটা আমরা যদি রেখা আকারে দেখাই এই টাইপের হবে, তাদেরকে বলা হচ্ছে নন লিনিয়ার রিলেশনশিপ। তো মোটামুটি আশা করি তোমরা
লিনিয়ার এবং নন লিনিয়ার রিলেশনশিপ বুঝতে পেরেছো। লিনিয়ার কোরিলেশনের একটি এক্সাম্পল দেখানো হয়েছে। তোমরা এখানে এক্সাম্পল থেকে স্পষ্ট রিমার্ক করতে পারবা, ইজ ইট এ পজিটিভ কোরিলেশন অর নেগেটিভ কোরিলেশন? তোমরা কি বলতে পারবে? দেখে বোঝা যায়, দেখো তো। যখন এক্স এর মান 1, খেয়াল করো, এক্স এর মান যখন 1, ওয়াই এর মান 5, এক্স এর মান বেড়ে 2 হয়েছে, তখন ওয়াই এর মান 7, 3 এর সময় 9, 4 এর সময় 11। তা মানগুলি কি কমতেছে না বাড়তেছে? দুইটা মানে কি কমতেছে না বাড়তেছে? মানগুলো বাড়তেছে। বাড়তেছে। এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে the value of y is also increasing। এই যে ইনক্রিজ হচ্ছে, সো এটা একটি লিনিয়ার রিলেশনশিপ এন্ড অলসো নোন অ্যাজ পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ। আমরা এর আগে কিন্তু দুই ধরনের পড়েছি, একটা হলো পজিটিভ রিলেশনশিপ, একটা সরি কোরিলেশন, আর একটি হলো নেগেটিভ কোরিলেশন। এখানে স্পষ্ট আমরা বলতে পারছি দিস ইজ এ নেগেটিভ কোরিলেশন। আর নন লিনিয়ার কোরিলেশন এর এক্সাম্পলটা হবে আমাদের এই কিছুক্ষণ আগে যে গ্রাফ দেখিয়েছি সেই গ্রাফের মতন, এই বাড়বে এই কমবে। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করা হয়, মনে করো যে আমি যদি একটা ফাংশন কনসিডার করি, তোমরা বুঝবে যে y of x is equals to suppose minus x square। স্কোয়ারটা আমি দিতে পারিনি, জাস্ট এইভাবেই দিলাম। এক্স এর মান মনে করো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পর্যন্ত। তাহলে আমরা যদি এরকম একটা গ্রাফ কনসিডার করি, তাহলে তার চিত্রটা কেমন হবে? তার চিত্রটা এই টাইপের একটা চিত্র আসবে। মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলাটা এই টাইপের। এক্স এর মান প্রথমে বাড়বে কমবে যদি এই সীমানাটা দেওয়া হয়, এই টাইপের ফাংশন ধরা হয়, তাহলে আমাদের গ্রাফটা আসবে এই টাইপের নন লিনিয়ার রিলেশনশিপ আসবে। সো আমরা মোটামুটি ক্লাসিফিকেশন অফ কোরিলেশন আলোচনা করলাম। 4টা মেথডের কথা আগেও একটু বলেছিলাম। আর এতক্ষণ যে আঁকাআঁকি করে আমি চিত্রগুলি বোঝানোর চেষ্টা করেছিলাম, তার পুনরায় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আবারও কনসিডার করেছি। রিলেশনশিপ, পজিটিভ রিলেশন, নেগেটিভ রিলেশন, এবং পজিটিভ রিলেশনের মধ্যে একটু জিনিস খেয়াল করে দেখো, মডারেট পজিটিভ কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, এই দুটা চিত্রের মধ্যে রিলেশনশিপ হয়েছে। দেখো, রিলেশনশিপ আছে, দুইটাই পজিটিভ, বাট দেয়ার ইজ এ প্রবলেম। প্রবলেমটা কি? ডাটা সেটগুলি স্ক্যাটার্ড অবস্থায় আছে, অনেক দূরে আছে। জিনিসগুলি আমি আবারও বলছি, দেখো, ইন দা ওয়েট ফিগার, এই ফিগারের মধ্যে যে ডাটা সেটগুলি সেন্ট্রাল ভ্যালু থেকে এখনই আসবো আমরা পুরাতন কথা, এতদিন যে আমরা পড়েছি সেটা ছিল মিন বের করা মানে সেন্ট্রাল ভ্যালু। মিনের রেজাল্টটা চলে আমাদের মধ্য দিয়ে, এই যে সরলরেখাটা আমরা ধরেছি, এই বরাবর মিনটা পাস করে। আর ডিসপারশন হলো সেন্ট্রাল ভ্যালু থেকে ছোট ছোট ভ্যালুগুলি কত দূরে অবস্থিত, সেটা হলো ডিসপারশন বা বিস্তার। ঠিক আছে, আমরা কিন্তু দ্বিতীয় যে ইয়েটা ছিল আমাদের প্যারামিটারটা, সেটা ছিল ডিসপারশন। তৃতীয়টা কি ছিল? স্কিউনেস। এই গ্রাফগুলি দিয়ে আমরা কি পরিমাণ টার্ন করেছে বা ল্যাক অফ সিমেট্রি সেটা। আর কার্টোসিস হলো গ্রাফের যে প্যাটার্ন আমরা গত ক্লাসে পড়িয়েছি। এই 4টা জিনিসেরই কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস গুলি আমরা এখন তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ কোরিলেশন। এবার আসলে কোরিলেশন বের করা খুব কঠিন কাজ এটা আমি মনে করি না। গত ক্লাসে যে অঙ্কটা পড়িয়েছিলাম সেই অঙ্কটারই কিন্তু কোরিলেশন বের করতে আমরা পারবো। উদাহরণস্বরূপ কোরিলেশনের যে ফর্মুলা, কোরিলেশন ইজ ইকুয়ালস টু, দেখো এই যে প্যারামিটারস গুলি, এক্স সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আবার স্কোয়ার রুট আছে, আবার স্কোয়ার রুট দিয়ে সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার
হোল স্কয়ার। জাস্ট এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট দ্যাট ইজ আর এর মানটা আমরা বের করতে পারবো। আমি যে হোমওয়ার্কটা তোমাদের জন্য বিশেষ করে গত ক্লাস পর্যন্ত কার্টোসিস এবং কি বলে স্কিউনেস করেছি, কোরিলেশন কোএফিসিয়েন্টেরও কিছু অঙ্ক আমি ইন্ট্রোডিউস করে দিব। এই স্লাইডেও কিছু রেখেছি, খুব কঠিন যে তা না, তবে লেগে থাকতে হবে। তোমরা কি আমাকে একটু উত্তর দিতে পারবে এনিবডি? এখানে দেখো তো এক্স বার বলতে কি বোঝানো হয়, মনে আছে কারোর? অ্যারিথমেটিক মিন। থ্যাংক ইউ। তার মানে আর কিছুই নাই, অ্যারিথমেটিক মিন ছাড়া আর কিছুই নাই। আর ওয়াই হলো ওয়াই ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল আছে কিন্তু, এক্স ভেরিয়েবল ওয়াই ভেরিয়েবল, এক্স ভেরিয়েবলের অ্যারিথমেটিক মিন, ওয়াই ভেরিয়েবলের অ্যারিথমেটিক মিন। আমরা এই দুটো জিনিসই ক্যালকুলেশন করব। তোমাদের একটা অঙ্ক নিয়েছি কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার, খুবই সহজ অঙ্ক। আর যে ডাটা সেটটা দেওয়া আছে এটা স্কেল করে করা হয়েছে। তোমাদের আগের স্লাইডে আমি দেখিয়েছি যে দুইটা ফর্মুলা, একটা ফর্মুলা হলো বাম দিকে সংক্ষিপ্ত ফর্মুলা আর ডান দিকে ইলাবোরেটেড ফর্মুলা। আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। সংক্ষিপ্ত আর ইলাবোরেশনের মধ্যে ডিফারেন্সটা কি? স্মল এক্স ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স মাইনাস এক্স বার, এই হলো ডিফারেন্স। সিমিলারলি স্মল ওয়াই ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই বার। তুমি যদি প্রথম ফর্মুলায় করো নো প্রবলেম, দ্বিতীয় ফর্মুলায় করো নো প্রবলেম, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। এখন সেই ডাটা সেটের আমরা কোরিলেশন কিভাবে বের করব? প্রথমে এই যে কিছুক্ষণ আগে যে জিজ্ঞেস করেছিলাম, প্রথম আমরা বের করব এক্স বার, ভেরি গুড। ওয়াই বার বের করব, ওকে। এক্স বার ওয়াই বার আমরা খুব সহজে বের করতে পারি। তারপর স্কেল করেও যদি করি অথবা স্কেল ছাড়া করি, যেভাবেই প্রবলেম সলভ করি না কেন আমাদের একই রেজাল্ট আসবে। খুবই কি বলে এখানে নতুন কিছুই নাই, আগের সবকিছুই। তো আশা করি তোমরা যারা নিয়মিত কাজ করতেছো এই জিনিসগুলি বুঝবে। এখানে আমরা দুটো সেট, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। আর তাছাড়া এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডাটা থেকেও কিন্তু আমরা গেস করতে পারি। যখন এক্স ভেরিয়েবল 2 ওয়াই ভেরিয়েবল 4, 3 হলে 7, 4 হলে 8, 5 হলে 9, হ্যাঁ, 6 হলে 10, 7 হলে 14, তার মানে কি মানগুলি কি ক্রমান্বয়ে ইনক্রিজ হচ্ছে, তাহলে ইট উইল বি এ পজিটিভ কোরিলেশন। আমি কি বুঝাতে পেরেছি? না স্যার, এই জিনিসটা একটু আবার বলেন। আবার বলছি। যখন x এর মান 2, দেখো যখন x এর মান 2 y এর মান 4, x এর মান যখন 3 y এর মান 7, 4 হলে 8, মানগুলি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। তাহলে কিছুক্ষণ আগে কোরিলেশনের চিত্র এঁকে আমি কিন্তু তোমাদেরকে এরকম করে দেখিয়েছিলাম যে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়েছি, তারপরে এরকম করে কিছু চিত্র পেয়েছি, হ্যাঁ, একটা মান কমবে বাড়বে। সো এই টাইপের চিত্রটা আমরা যখন অ্যাসাইন করব তখন কিন্তু আমরা যদি করি যে এরকম একটা স্ট্রেট লাইন পাবো। সো এই স্ট্রেট লাইন থেকে বোঝা যাচ্ছে এটা পজিটিভ কোরিলেশন, ঠিক আছে? সো এইটা আমরা ডাটা চার্ট দেখেই প্রথমে গেস করব যে ইট উইল বি এ পজিটিভ কোরিলেশন এবং ফাইনালি ক্যালকুলেশন করে মানটুকু বের করে দেখাবো। সো ক্যালকুলেশন করে মান কিভাবে বের করতে হয় সেটা আমরা অলরেডি জানি। এ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন দ্যাট ইজ কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট কোরিলেশন, এই ফর্মুলা করে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি +0.96। যখন আর এর মান একের খুব কাছাকাছি হয়, আমি আবার বলছি, when the value of r that is coefficient of correlation tends to 1,
then we can say the correlation is strongly correlated. একের খুব কাছাকাছি হলে ওই কোরিলেশনটাকে বলা হয় স্ট্রংলি কোরিলেশন। অনুরূপভাবে কোনো একটা কোরিলেশন ভ্যালু যদি -1 কাছাকাছি হয় তাহলে ওই কোরিলেশনটাকে বলা হয় নেগেটিভ কোরিলেশন, স্ট্রংলি নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে? স্যার প্লাস হলে কি প্লাস চিহ্নটা দিতে হবে? না, দিতে হবে না। এটা দিয়েছে, আমরা জানি যে দেয়া লাগে না। কেউ যদি দেয় তাতে কিন্তু ভুল নাই, তাই না? আচ্ছা, জি স্যার। দ্বিতীয় যে প্রবলেমটা দেখো, এখানে ছোট্ট ছোট্ট প্রবলেম নিয়েছি। এখানে প্রথমে একটা টেবিল নেওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই কার্ল পিয়ারসন মেথড। এখানে দেখো ডাটাতে কিছু একটা মিসিং টার্ম দেখা যাচ্ছে, একটি টার্ম ইজ মিসিং, এই টার্মটা নাই। সো মিসিং টার্মটা ক্যালকুলেট করার জন্য অ্যারিথমেটিক মিন অফ এক্স এন্ড ওয়াই অফ দি সিরিজ দেওয়া আছে। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন মানে এক্স বার হলো 6 আর ওয়াই বার হলো কত? 8। ওয়াই বার যদি 8 হয় তাহলে মিসিং ভ্যালুটা আগে বের করতে হবে। এই মিসিং ভ্যালুর ফর্মুলাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্যার কি এটা কি অ্যাসিউমড মিন না? আবার বলো? স্যার এটা তো মনে হয় অ্যাসিউমড মিন। না না না, এ হলো মিসিং ভ্যালু। স্যার আমি মিনটার কথা বলতেছি। অ্যারিথমেটিক মিনিট আমি আবার দেখাই। এখানে ধরে নিয়েছি মিসিং ভ্যালুটা হলো এ, এটা অ্যাসিউম মিন না, মিসিং ভ্যালু এ ধরেছি। তাহলে আমার ওয়াই সেটের ডাটা আছে কয়টি? 1 2 3 4 5টা। 5টার মধ্যে 4টা জানা আছে আর একটা ধরে নিয়েছি এ। তাহলে এভারেজ বের করেছি, আর এভারেজ মান দেওয়া আছে 8, ওয়াই বারের মান 8। ওই 8 বসিয়ে ক্যালকুলেশন করে এর মান পেয়েছি 5। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। হুম। স্যার তাহলে মিসিং ভ্যালুটা পেয়ে গেলাম, আমাদের কি করতে হবে? কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। আর আর এর মান বের করতে হলে ঠিক আগের অঙ্কের মতোই তো, এক্স বার ওয়াই বার তো আছেই, ফর্মুলায় বসিয়ে দিব এবং ডাটাগুলি করব, চার্ট করব। চার্ট করে এখানে আমরা দেখতে পেলাম আর এর মান এসেছে -0.92। So we can say this is a weak correlation বা স্ট্রং নেগেটিভ কোরিলেশনও বলা হয়ে থাকে। 1 এর কাছাকাছি হলে প্লাস, স্ট্রং পজিটিভ বা স্ট্রং নেগেটিভ, একটা হলো স্ট্রং আর একটা উইক, এভাবে বিভিন্ন কমেন্টস করা যায়। এখানে তোমাদের জন্য আমি আরেকটি ছোট্ট প্রবলেম নিয়েছি, যে মনে করো 2টা কোর্স, তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে 2টা কোর্স করেছো, 10 জন স্টুডেন্ট, 30 নম্বরের পরীক্ষা ছিল, আর স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে ABCD আপ টু Z। ওকে, এই তাদের 2টা রেজাল্টের মধ্যে রিলেশনশিপটা বের করব। প্রথম ছাত্র ম্যাথে পেয়েছে 30 থেকে 20, ফিজিক্সে 40 থেকে পেয়েছে 40 30, একইভাবে 23 পেয়েছে 30-এ, 40 থেকে পেয়েছে 35, এভাবে 10টা সেট দেয়া আছে। ওকে, এই ছাত্রদের ফিজিক্স এবং ম্যাথের রেজাল্টের মধ্যে সম্পর্কটা বের করো, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আর সেটা তোমরা ক্যালকুলেশন করবা, আমি রেজাল্টটা তোমাদের জন্য দিয়ে রেখেছি, আশা করি তোমরা বের করতে পারবে। ক্যালকুলেশন করে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবে। তুমি একটি পৃষ্ঠা করবে,
একটাই সাবমিট করবে, 2টা পৃষ্ঠা করবে, ওই 2টা পৃষ্ঠাই সাবমিট করবে, দিবে তোমার টিচারকে। আর তুমি যখন দিবে, আমি কেন, সবাই তো দেখতে পাবে, তাই না? তোমাদের মধ্যে একটা কি বলা হয়, হেলদি কম্পিটিশন ক্রিয়েট হবে যে কে কত বেশি লেখাপড়া করতেছি। তবে এখনো পর্যন্ত যে কম্পিটিশন, সেটা হলো নেগেটিভ কম্পিটিশন, যে কে কতদিন লেখাপড়া না করে বা কাজ স্যারকে এক্সিবিট না করে থাকতে পারা যায়। তো নেগেটিভ কম্পিটিশন করাটা অবশ্যই একটা স্টুডেন্টের জন্য পজিটিভ কিছু না। আমি আশা করি তোমরা এই উইক, আজকে তো স্যাটারডে যাচ্ছে, বেশ ব্যস্ততার মধ্যে শুক্র শনিবার তোমরা কাটাচ্ছ। সো এই উইকে তোমরা যাবতীয় কাজগুলি করে ঠিকঠাক মতো যে যতটুকু পারো, যতটুকু স্যার করতে আমার পারো। এখানে বৃষ্টি হচ্ছে স্যার, আমি তো আর ক্লাস করতে পারতেছি না স্যার। হ্যাঁ রে ভাই, সরি, আসলে তোমার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, কিছুই আমি করার স্যার নাই। আইডিটা চ্যাট বক্সে দিয়ে দেবো। আহ হ্যাঁ, দিয়ে যাও। আজকে আসলে বিশেষ